আসসালামু আলাইকুম। আজ 14 মে 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তেও পদ্মা ব্যারেজ বানচাল করতে ভারতের চেষ্টা, সরকারের দুঃসাহসী সিদ্ধান্ত। চীনকে তিস্তা প্রকল্প দেয়ায় উদ্বেগ দিল্লির। গোপনে আরব আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু, ইরানের নিন্দা। এবার বিস্তারিত। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প পদ্মা ব্যারেজ। বিভিন্ন সময়ে ভারত এ নিয়ে আপত্তি দিয়েছে, তবে বিএনপি সরকার এবার সকল আপত্তির থোড়াই কেয়ার করে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেষ মুহূর্তে এসেও ব্যারেজ প্রকল্পটি যেন শুরু না হয়, সেজন্য এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান নজরুল ইসলামকে নিয়ে নানা তদবির চালায় ভারত। প্রকল্পটি ক্ষতিকর হবে বলে তিনি প্রথম আলোতে একটি কলামও লেখেন, কিন্তু সরকার এসবের তোয়াক্কা করেনি। 2026 সালে এসে সরকার পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণ প্রকল্প অনুমোদন পেলেও বিষয়টি নিয়ে আগেও বিভিন্ন সরকারের সময় আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত শতাব্দীর 60-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত অন্তত 4 দশকে ব্যারেজের সম্ভাব্য স্থান নির্ধারণে 4টি সমীক্ষা পরিচালিত হয়েছিল। এমনকি বিএনপি সরকারের গত মেয়াদে 2005 সালে বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। এরপর 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের একটি দল সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেয়। 2016 সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নে কাজ করে। বিশেষজ্ঞরা সমীক্ষা শেষে যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছিল, সেখানে বলা হয়, ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে উজানে পানি প্রত্যাহার বেড়ে যাওয়ায় বাংলাদেশে শুল্ক মৌসুমে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে নদীগুলো শুকিয়ে যাওয়ায় কৃষি ও মৎস্য খাতে যেমন বড় ধরনের ক্ষতি হচ্ছে, তেমনি নৌ চলাচল ও জীববৈচিত্র্য বাধার মুখে পড়ছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে গত নির্বাচনের আগে পদ্মায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ক্ষমতায় এসে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় হবে পদ্মা ব্যারেজ? পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় মূল অবকাঠামোটি নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ ওই ব্যারেজে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস এবং 2টি ফিশ পাস রাখা হবে। এর মধ্যে ব্যারেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্মিত যে কাঠামোর মাধ্যমে নদীর অতিরিক্ত পানি বাইরে বের করে দেওয়া হয়, সেটি হলো স্পিলওয়ে। আর আন্ডার স্লুইস হলো ব্যারেজের পানির প্রবাহ ও পলি ব্যবস্থাপনার জন্য নির্মিত আরেকটি বিশেষ কাঠামো। এই ব্যারেজের মাধ্যমে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করার আশা করছেন কর্মকর্তারা। সংরক্ষিত ওই পানি বন্টনের জন্য 3টি অফটেক অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। যে নদীর ওপর ব্যারেজ নির্মাণ করা হয়, সেটির পানি প্রবাহ নিয়ন্ত্রণ ও বন্টনের জন্য যে বিশেষ অবকাঠামো নির্মাণ করা হয়ে থাকে, সেটি অফটেক অবকাঠামো নামে পরিচিত। একই সঙ্গে প্রথম ধাপের কর্মকাণ্ডের আওতায় গড়াই মধুমতি নদীতে 135.6 কিলোমিটার এবং হিসনা নদীতে 246.46 কিলোমিটার পুনঃখনন এবং ড্রেজিং কাজ করা হবে। দ্বিতীয় ধাপে চন্দরা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গড়াই মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চান্দরা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছে সরকার। এক্ষেত্রে ব্যারাজের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ওইসব নদীতে প্রায় 800 কিউসেক পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এরপর সেই পানি দিয়ে 19টি জেলায় প্রায় 29 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া হবে বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে। সেটি সম্ভব হলে দেশে আরও প্রায় 24 লাখ টন ধান ও 2.25 লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে দাবি করছেন কর্মকর্তারা। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার। ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে। বুধবার সকালে সচিবালয়ে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ফারাক্কা ব্যারেজের কারণে যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে রাজবাড়ীতে ব্যারেজের যে অংশ হবে, সেখানে পানি মজুত করা হবে। 54টি নদীর হিস্সা এখানে নয়।
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। দেশটি মনে করছেন এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সরকার বদলের পর তথাকথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে সরব হতে দেখা যাচ্ছে ভারতের কেন্দ্র সরকারকে। গতকাল মঙ্গলবার আবারও সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে কথা বলেন। তার আগে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেই প্রশ্নের জবাবে রণধীর বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত। সীমান্তের নিরাপত্তা আমাদের সরকারের অগ্রাধিকার, সেভাবেই আমরা এগোবো। এর পাশাপাশি ভারতের ক্ষমতার অন্দরমহলে আলোচনা চলছে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই চীনের তিস্তা প্রকল্পে আগ্রহের বিষয়টি ভারতের কাছে উদ্বেগজনক, কারণ এটি বাস্তবায়িত হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে চীন। নয়াদিল্লি মনে করে সেটাই আসল উদ্দেশ্য চীনের, আর সেই কারণে চীনের পাশাপাশি ভারতও ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে তিস্তা নদী সংরক্ষণ এবং প্রকৌশলগত ক্ষেত্রে হাত বাড়িয়েছিল। প্রসঙ্গত, হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সবই কার্যত ভেস্তে যায়। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। এই প্রকল্পের মধ্যে রয়েছে ১০২ কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দুই পাশে ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের মতো বেশ কিছু কাজ। ভারত মনে করে, চীন যদি এই প্রকল্পের নাক গলায় তাহলে ভূকৌশলগতভাবেই ভারতের উত্তর পূর্বাঞ্চল চীনের নিশানার মধ্যে চলে আসবে। নয়াদিল্লির একটি সূত্রের বক্তব্য, ঢাকার বরং উচিত বেইজিংয়ের ব্যাপারে সতর্কতার সঙ্গে পা ফেলা। ইয়ারলুন সাংপো নদীতে চীনের তৈরি বাঁধে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি তাতে বাংলাদেশেরও ক্ষতি। সে বিষয়টির কড়াভাবে মোকাবেলা করা উচিত বাংলাদেশের বর্তমান সরকারের। নদীটি ভারতে ভাটিতে প্রায় ১৩ কোটি মানুষের জীবিকার উৎস এবং বাংলাদেশে প্রায় ১৬ কোটি মানুষের জীবন ও জীবিকাকে টিকিয়ে রাখে। ভারতীয়দের দাবি, এর আগে মেকং নদীতে ১২টি ধাপে চীনের তৈরি বাঁধ গুরুত্বপূর্ণ সময়ে ভাটিতে জলের প্রবাহ প্রায় ৭০% পর্যন্ত কমিয়ে দিয়েছে। ভারতীয় বিশ্লেষকদের আশঙ্কা, একই ধরনের নিয়ন্ত্রণ ব্রহ্মপুত্রকে একটি পানি বোমায় পরিণত করতে পারে, যেখানে হঠাৎ পানি ছেড়ে দেওয়া হলে আসাম ও অরুণাচল প্রদেশে বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ব্রহ্মপুত্র মেঘনা গঙ্গা অববাহিকার মাত্র ৭% বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত, ফলে দেশটি পুরোপুরি উজানের দেশগুলোর সহযোগিতার উপর নির্ভরশীল। নয়াদিল্লির একাংশ মনে করছে, ঢাকার আগে উচিত ইয়ারলুন সাংপো বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য চীনের উপরে চাপ বাড়িয়ে তারপরে তিস্তা প্রকল্পে সহযোগিতায় রাজি হওয়া। আনন্দবাজার আরও জানিয়েছে, সম্প্রতি চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরের সময়ে তারা পাকিস্তানের যুদ্ধবিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই ধরনের সহযোগিতার কথা আগেই জানতাম। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে অপারেশন সিঁদুর একটি নিখুঁত ক্রমিক নিশানাযুক্ত প্রত্যুত্তর। পাকিস্তানে অবস্থিত রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা তার লক্ষ্য ছিল। এখন সন্ত্রাসবাদী পরিকাঠামো রক্ষার চেষ্টা করতে গিয়ে নিজেদের মানসম্মান বিসর্জন দেবে কিনা সেটা রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত। এবার ইরানের খবর। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রকাশ্যে নয়, সেখানে তাকে লুকিয়ে যেতে হয়েছিল। নেতানিয়াহুর দপ্তর গতকাল বুধবার রাতে এই তথ্য জানায়। এর কয়েক ঘণ্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে। কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আমিরাত উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল বলে জানিয়েছেন নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আগমন। ফেসবুকে এক পোস্টে জিভ লিখেছেন, আরব আমিরাতকে ভালোভাবে চেনে এবং সেখানে দীর্ঘদিন থেকেছেন এমন একজন হিসেবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঐতিহাসিক সেই সফরের সঙ্গী হিসেবে যা এতদিন গোপন ছিল, আমি বলতে পারি প্রধানমন্ত্রীকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, তার পরিবারের সদস্য এবং অন্যান্যরা আমাদের স্বাগত জানিয়েছেন এবং আমিরাতের মাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে তারা অত্যন্ত খুশি হন।
তিনি আরও লিখেছেন, আমিরাতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন এবং তার ব্যক্তিগত গাড়ি দিয়ে প্রধানমন্ত্রীকে বিমান থেকে প্রাসাদে নিয়ে যান। এই অসাধারণ সফরে প্রধানমন্ত্রী যা করেছেন তা নিয়ে আগামী কয়েক প্রজন্ম কথা বলবে। এটি ছিল অসাধারণ এক সফলতা। এদিকে নেতানিয়াহুর গোপন আমিরাত সফর নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা এই সফর সম্পর্কে আগে থেকে জানেন। আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে, যার কোনো ক্ষমা নেই। বিভাজনকারীদের বিচারের আওতায় আনারও হুমকি দেন তিনি। এ পর্যায়ে দেশের খবর। রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে 4 শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। এক বহিরাগত সহ 5 জনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দেয়। ইতিমধ্যে সেই মেয়াদও শেষ হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজ শাখার ছাত্রদলের পদধারী নেতা। শাস্তিপ্রাপ্ত 4 শিক্ষার্থী হলেন BAAMS আয়ুর্বেদিক 33 ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, 34 ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং BUMS ইউনানি 35 ব্যাচের শাহরিয়ার পলক। এদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গত 22 এপ্রিল রাতে কলেজের মসজিদের গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে উলঙ্গ অবস্থায় আটক করা হয়। জেরায় তিনি ক্যাম্পাসের আরও কয়েকজনের নাম প্রকাশ করেন, যাদের মধ্যে আরিয়ান রাব্বি, নয়ন ও আহসানও ছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাদের কাফরুল থানায় হস্তান্তর করে। একই দিন 23 এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস থেকে তাদের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মোকসেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমকামিতায় আসক্ত সন্দেহে তাদের থানায় সোপর্দ এবং আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, জেরায় অভিযুক্তদের মোবাইল ফোন থেকে উদ্বেগজনক তথ্য বের হয়ে আসে। তার দাবি, এই 4 জন প্রায় 40টি সমকামী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া হোস্টেলের অন্য শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আরিয়ান রাব্বির ডেস্ক থেকে যৌন চর্চায় ব্যবহৃত সামগ্রী উদ্ধারের পাশাপাশি হোস্টেলের শিক্ষার্থীদের অর্ধনগ্ন ছবি তুলে সমকামী গ্রুপে শেয়ার করার প্রমাণও মিলেছে বলে তিনি দাবি করেন। কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ রশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দিয়েছিল এবং সেই মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে তাদের সিট বাতিল করা হলেও ছাত্রত্ব বহাল থাকবে বলে তিনি জানান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16236 এই নাম্বারটি আজ থেকে মনে রাখুন। ব্যাংকিং সেবায় অনেক সময় আমরা ভোগান্তির শিকার হই। যদি আমরা কোনো ব্যাংকের সেবা যথাযথ না পাই, অথবা লেনদেনে সমস্যা হয়, অথবা ওই ব্যাংক আপনাকে যথোপযুক্ত সম্মান, মর্যাদা এবং আপনাকে সেবা না দিতে পারে, তাহলে এই নাম্বারটিতে কল করুন। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি সেবা। যে কোনো ব্যাংক সম্পর্কে অভিযোগও এখানে আপনি দাখিল করতে পারবেন। আপনার ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন হোক, এই প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের প্রতি সমর্থন অব্যাহত থাকলে ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধেও ঠিক সেইভাবেই ব্যবস্থা নেবে যেভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসলামাবাদে জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দিল্লি আর কাবুলের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম 2 সীমান্তেই এখন একই শত্রু অবস্থান করছে। খাজা আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানের বর্তমান সরকার ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানকে কোনো দৃঢ় আশ্বাস দিতে রাজি নয়। তিনি বলেন, কাবুল আমাদের সন্ত্রাস বন্ধের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। তারা শুধু মৌখিক প্রতিশ্রুতি দেয়, কিন্তু লিখিতভাবে কিছু দিতে চায় না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি তারা সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করে তাহলে যুদ্ধ হবে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, বিষয়টি সমাধানে পাকিস্তান কাতার, সৌদি আরব ও তুরস্ককে যুক্ত করে কূটনৈতিক আলোচনার চেষ্টা করেছিল। 3টি দেশের সহায়তায় আমরা তাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি। নিরাপত্তা সংকট মোকাবেলায় খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার দীর্ঘদিন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। তবে এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান।
সশস্ত্র বাহিনীর ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করছে। সীমান্তে যারা জীবন দিচ্ছে তারাই পাকিস্তানের পরিচয় বহন করছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে অনুরোধ জানিয়েছে আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়। তবে পাকিস্তানের দাবি, সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। বন্ধু প্রতিম কয়েকটি দেশ দুই পক্ষের উত্তেজনা কমানোর চেষ্টা করলেও পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, নিজেদের জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।